যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি সিফাত। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার পরিচিত এক ভাইয়ের কাছ থেকে, যিনি কয়েক বছর আগে ইন্ডিয়ায় ঘুরতে গিয়েছিলেন। ঘটনাটি তিনি সেখানকার এক লোকাল গাইডের কাছ থেকে শুনছেন। তিনি আমাকে গাইডের ভাষায় ঘটনাটি শেয়ার করেছেন, তাই আমিও তিনি যেভাবে বলেছেন সেভাবেই ঘটনাটি বলার চেষ্টা করছি। আমি ঘটনায় চলে যাচ্ছি। আমি অতুল, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। আমি বেশ কয়েক বছর আগে এখানের জায়গাটির নাম উল্লেখ করতে না পারার জন্য দুঃখিত, একজন লোকাল গাইড হিসেবে কাজ করছি। কিন্তু আমি আপনাদের যে ঘটনাটি বলবো তার সাথে এই স্থানের কোনো সম্পর্ক নেই। ঘটনাটি ঘটে ভারতের কোনো এক মেন্টাল অ্যাসাইলামের আশেপাশে। ঘটনা শুরুর আগে অ্যাসাইলামের বর্ণনা দেওয়া জরুরি। অ্যাসাইলামটি ছিল ব্রিটিশ আমলের তৈরি। এই অ্যাসাইলাম আগে ব্রিটিশদের মিলিটারি বেস হিসেবে পরিচিত ছিল। ব্রিটিশ রাজ্যের পতন হবার পর এখানে অ্যাসাইলাম প্রতিষ্ঠিত করা হয়। মিলিটারি বেস হওয়ার কারণে অ্যাসাইলামটি ছিল বেশ বড়। বিল্ডিং দেখলেই বোঝা যেত এই অ্যাসাইলাম অনেক কিছুর সাক্ষী বহন করে চলেছে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঘটনাটি অনেক আগের, আজ থেকে প্রায় ৬০-৬৫ বছর আগের কথা। অ্যাসাইলামে রোগীর সংখ্যা বেশি ছিল না, তাই সেখানে কয়েকজন নার্স ছাড়া আর কাউকেই খুব একটা দেখা যেত না। রাতের বেলা দূর থেকে দেখলে মিটমিট করে কয়েকটি লাইট জ্বলতে দেখা যেত। তখন সেই অ্যাসাইলামের আশেপাশের বাড়িঘর কিছুটা কমই ছিল। অ্যাসাইলামটি ছিল ঘন অরণ্যে ঘেরা। সেই ঘন অরণ্যে এক ছোট্ট কুটির বানিয়ে এক বৃদ্ধ মহিলা বাস করতেন। লোকমুখে শোনা যেত তিনি নাকি ডাকিনী বিদ্যা চর্চা করতেন, যাকে আমরা সকলে উইচক্রাফট বলে থাকি। তাকে অনেকবার ধরার চেষ্টা করেও কেউ সফল হতে পারেনি। তার ঘরে গিয়ে কখনোই তাকে পাওয়া যেত না। আবার কখনো কখনো সেই কুটিরের আশেপাশে একজন মধ্যবয়স্ক মহিলাকেও নাকি দেখা যেত। আশেপাশে থাকা অল্প সংখ্যক বাড়ির বাসিন্দারা প্রতি অমাবস্যার রাতে ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেত। শব্দের উৎস ছিল সেই বৃদ্ধার বাড়ি বা তার আশেপাশের জায়গা। অনেকের ধারণা ছিল ডাকিনী বিদ্যার সাহায্যে অমাবস্যার রাতে বলিদান করে নাকি নিজের আয়ু বাড়ানো যায় আর বয়স কমানো যায়, আর তাই সেই মহিলার শারীরিক অবস্থার পরিবর্তন হতো, বিধায় তাকে চেনা যেত না বলে তাকে ধরাও যেত না, অর্থাৎ তিনি বয়স কমিয়ে ফেলতেন। ডাকিনী বিদ্যার আরেকটি বিষয় ছিল, আর সেটি হলো যদি কেউ টানা 7টি অমাবস্যা বলিদান করতে ব্যর্থ হয় তাহলে সে ডাকিনী বিদ্যা দ্বারা প্রাপ্ত চেহারা হারাবে আর নিজের আসল বয়স ও চেহারা ফিরে পাবে এবং আয়নায় তার আসল চেহারা সবসময় দেখা যাবে। একবার সেই অ্যাসাইলামের পাশে থাকা একটি বাড়ি থেকে একটি 5-6 বছরের মেয়ে নিখোঁজ হয়ে যায়। আশেপাশে থাকা গুটি কয়েক বাড়ির সকলের কাছে খবরটি পৌঁছে যায়, আর সকলেই রাতের বেলায় সেই মেয়েটিকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ খোঁজার পর জঙ্গলের এক পাশ থেকে কেউ একটি হৃদয় বিদারক আওয়াজ শুনতে পায়। সকলেই সেখানে যায়, গিয়ে দেখে সেখানে কম বয়সী এক মহিলা ছোট নিখোঁজ হওয়া মেয়েটির গলা কেটে সেখান থেকে ছিটকে পড়া রক্ত একটি ছোট পেয়ালাতে নিয়ে অনেকটা চায়ের মতো করে চুমুক দিয়ে খাচ্ছে, অর্থাৎ সেই রক্ত পান করছে, আর কিছুটা রক্ত আঙুলে লাগিয়ে তার সামনে রাখা একটা সাদা কাপড়ে কিছু একটা লিখছে। মেয়েটিকে খুঁজতে আসা মানুষজন তাকে সব দিক থেকে ঘিরে ফেলে আর তাকে একটি গাছের সাথে বেঁধে ফেলতে চায়, কিন্তু তার চেহারা দেখে কেউ আর সাহস করেনি। তার চোখের মণি দুটি একেবারে লাল হয়ে গিয়েছিল আর তার মুখ থেকে গড়িয়ে পড়া রক্ত পড়ছিল। মহিলার চুল ছিল খুবই ময়লা আর উস্কো খুস্কো, হাতের নখ অনেকটাই বড় ছিল এবং তার নখগুলো খুব ধারালো ছিল বলেই মনে হচ্ছিল, কিন্তু মহিলার চেহারা ছিল অপূর্ব সুন্দর। সকলে তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল আর কয়েকজন গিয়ে কেরোসিন তেল এনে তার গায়ে দূর থেকেই ছিটিয়ে দিচ্ছিল। তার গায়ে আগুন লাগিয়ে দেয়া হয় এবং ডান হাত ও ডান পার প্রায় 70% পুড়ে যায়। পাশে থাকা মেন্টাল অ্যাসাইলামের এক ডাক্তার হইচই শুনে সেখানে আসে আর লোকাল পুলিশের সাহায্যে সেই মহিলাকে সেখান থেকে এনে সেই অ্যাসাইলামে ভর্তি করায়। যে ডাক্তার তাকে এনে ভর্তি করায় তার নাম ছিল অনিমেষ, আর সে সেখানে কয়েক মাস যাবৎ ডিউটি করছিলেন, তাই তিনি সবটা জানতেন না। তিনি তাকে এনে হাত ব্যান্ডেজ করে দেন এবং তাকে সেই অ্যাসাইলামের একটি রুমে রাখা হয় প্রাথমিক চিকিৎসা শেষে। ডাক্তার অনিমেষ দিনে কয়েকবার তাকে চেক আপ করতে যেতেন আর তার সাথে কথা বলতেন। সেই মহিলা ডাক্তারকে বারবার তাকে ছেড়ে দেবার জন্য অনুরোধ করে, কিন্তু ডাক্তার তাকে সুস্থ না হলে
ছাড়তে রাজি ছিলেন না। এভাবে কয়েকদিন পার হয়ে যাবার পর হঠাৎ একদিন এক আজব ঘটনা ঘটে। ওই অ্যাসাইলামের প্রতিটি রুমে থাকা রোগীর প্রত্যেকেরই হাত কেটে যায় এবং হাত কেটে রক্ত দিয়ে দেয়ালে একটি নকশা আঁকে তারা। প্রতিটি লোকের নকশা একেবারে একই রকম ছিল। নকশাগুলোর মধ্যে বিন্দুমাত্র পার্থক্য খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ওই মহিলাই শুধুমাত্র অক্ষত ছিলেন। সকল রোগীকে নিয়ে চিকিৎসা দেবার পর কয়েকদিন পর সব ঠিক হয়ে গিয়েছিল। এভাবে প্রায় 1.5 মাস কেটে যাওয়ার পর ডাক্তার অনিমেষ একদিন সেই মহিলার রুমে গিয়ে দেখেন মহিলার চুল পেকে যাচ্ছে আর তার চেহারায় কেমন যেন একটা বয়সের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। মহিলাটির দাঁত কালো হয়ে গিয়েছিল আর তার হাতে থাকা ব্যান্ডেজ খুলে সে তার নিজের চেহারা ঢাকার চেষ্টা করছিল। অনিমেষ কিছু বুঝতে পারছিলেন না। অনিমেষের সাথে থাকা নার্স অনেক ভয় পায় এবং তাকে বলে, স্যার, একটা ডাকিনি এটা। ডাকিনির নাকি সময় মতো বলে দিতে না পারলে আসল চেহারায় ফিরে যেতে হয়। আপনি একে ছেড়ে দিন, নইলে কি হবে ভগবান জানে। অনিমেষ তার কথা শুনে তাকে ধমক দিয়ে বলে, এসব বিলিভ করো না, আর এসব নাকি মানুষের মুখে রটা সব কুসংস্কার। এসবে কান না দিয়ে তিনি নার্সকে নিজের কাজ করতে বলেন। নার্স তার রুম থেকে বেরিয়ে গিয়ে তার ব্যাগে থাকা ছোট একটা আয়না নিয়ে সেই মহিলার রুমের সামনে যায় আর তার সামনে আয়না ধরে আয়নার দিকে নজর দিতেই তাকে কুচকুচে কালো এক বৃদ্ধা মহিলা বসে আছে দেখতে পায়, যার হাত আর পায়ের পুড়ে যাওয়া অংশ থেকে মাংস খুলে খুলে পড়ছে আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। নার্স ভয়ে ডক্টর অনিমেষের কাছে ছুটে যায় তাকে সব জানাতে, কিন্তু সেখানে না পেয়ে নার্স তার টেবিলে শরীর খারাপের কারণ দেখিয়ে আর্লি লিভের একটি অ্যাপ্লিকেশন রেখে চলে যায়। নার্সটি অ্যাসাইলামের কোয়ার্টারে থাকতো। রাতের বেলা সে চিৎকারের আওয়াজ শুনে অ্যাসাইলামে গিয়ে দেখে অ্যাসাইলামের এক কোনায় আগুন জ্বলছে। সে এক দৌড় দিয়ে অনিমেষের রুমে গিয়ে দেখে ডাক্তার অনিমেষ মেঝেতে পড়ে আছে আর তার গলা কে যেন নখের আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলেছে। তার রুম থেকে একজন মানুষের রক্তমাখা পায়ের ছাপ ছিল আর পুরো রুম জুড়ে ফোঁটা ফোঁটা রক্তের ছাপ ছিল। সে সেখান থেকে বের হয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে সেখানে পানি দিয়ে আগুন নিভাতে ব্যস্ত থাকা কয়েকজন তাকে নিয়ে যায়। 2 দিন পর তার জ্ঞান ফিরে আসলে তাকে জানানো হয় অনেক চেষ্টা করেও অ্যাসাইলামের আগুন নেভানো সম্ভব হয়নি, আর এই অ্যাসাইলামে থাকা মোট 7 জন রোগী নাকি পুড়ে মারা গেছে। অ্যাসাইলামে ওই মহিলা সহ 7 জন রোগী থাকায় নার্স ভাবে সেই ডাইনিও হয়তো সেখানে পুড়ে মারা গেছে। এরপর থেকে সেই অ্যাসাইলাম সেভাবেই বন্ধ পড়ে আছে। সেখানে কেউ যাবার সাহস করে না। এই ঘটনার পর সেই নার্সের মতো অনেকেই ভেবেছিল সেই ডাইনি সেখানেই পুড়ে মারা গেছে। তাই আশেপাশের বাড়ির সকলেই অনেকটা স্বস্তিতে থাকা শুরু করলো। কিন্তু কিছুদিন পর আবার অমাবস্যার রাতে ছোট বাচ্চার চিৎকার আশেপাশের মানুষের ঘুম কেড়ে নেয়। সকলে অনেক খোঁজ করেও কোনো কিছু পায়নি। এর কিছুদিন পর এক নার্সের খোঁজে তাদের বাবা মা সেখানে আসেন আর এসে অ্যাসাইলাম বন্ধ, অ্যাসাইলামে পুড়ে যাওয়ার চিহ্ন দেখে মেয়ের খোঁজে অ্যাসাইলামের পাশের এক বাড়িতে গিয়ে সব শোনেন। তার মেয়ে অ্যাসাইলামে নতুন জয়েন করায় তার কথা কারোরই মনে ছিল না। আর অ্যাসাইলামে আগুন লাগার পর কয়েকজন নার্স ভয়ে তৎক্ষণাৎ সেখান থেকে বাড়ি চলে গিয়েছিল বিধায় আলাদা করে আর কারো খোঁজ করা হয়নি। এলাকার লোকজন তখন কিছুটা চিন্তায় পড়ে যায়, কেননা রাতে আবার বাচ্চার আওয়াজ পাওয়া যাচ্ছে ভেবে তারা মনে করতে থাকে সেই ডাইনি হয়তো এখনো বেঁচে আছে। আর যে 7 জন সেদিন আগুনে পুড়ে মারা গেছে তাদের মধ্যে একজন হয়তো সেই নিখোঁজ নার্স। কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না, তাই কেউই এই বিষয়টি নিশ্চিতভাবে জানত না। এভাবে কেটে যায় আরো 4টি অমাবস্যা। 5ম অমাবস্যা রাতে সেই ডাইনির গায়ে যারা কেরোসিন দিয়ে আগুন লাগিয়েছিল তারা তাকে তাদের বাড়ির সামনে দেখতে শুরু করে। সেদিন রাতেই তাদের প্রত্যেকে নিজেরাই নিজেদের গায়ে আগুন লাগায় আর তাদের মধ্যে 2 জন মারাও যায়। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চলে আসে। তাদের মধ্যে যাদের জ্ঞান ফিরে এসেছিল তারা সবাইকে বলে রাত 3টার দিকে দরজার আওয়াজ পেয়ে দরজা খুলে দেখে তাদের সামনে সেই মহিলা দাঁড়িয়ে আছে। এরপর আর কিছু মনে নেই। এরপর তারা নিজেদের এই অবস্থায় হাসপাতালে আবিষ্কার করে। তাদের কথা শুনে সকলে খুব অবাক হয় আর এমন কাজ কিভাবে হলো তা চিন্তা করতে থাকে। কোনো উপায় না দেখে একজন অঘোরী তান্ত্রিকের কাছে
কাছে যায়, সব সমস্যার কথা তাকে জানায়। সেদিন তান্ত্রিক তাদের কথা শুনে এক কথায় রাজি হয়ে যায় আর খুব উৎসাহী হয়ে সেদিনই সেই মহিলা যে জঙ্গলে থাকতো সেখানে যেতে চায়। এলাকার মানুষজন তাকে সেই জঙ্গলে নিয়ে যায় আর তান্ত্রিককে সেই মহিলার ভাঙা কুটির দেখিয়ে দেয়। তান্ত্রিক তাদের সেখান থেকে চলে যেতে বলে আর বলে সেই কুটিরে আজ রাতে সে থাকবে আর সেই ডাইনিকে তার তন্ত্র সাধনা দিয়ে মেরে ফেলবে। সবাই তান্ত্রিকের কথা শুনে সেখান থেকে চলে আসে। সেদিন রাতে হঠাৎ সেই তান্ত্রিক সেই এলাকার এক বাড়িতে এসে দরজা ধাক্কাতে থাকে আর তাকে সাহায্য করার জন্য অনুরোধ জানাতে থাকে। তার চিৎকারে অনেকেই চলে আসে, কিন্তু কিছুক্ষণ পর সেই তান্ত্রিকের পেছনে সেই ডাইনিকে দেখতে পায়। তান্ত্রিকের গলায় তখন একটা রক্ত পড়ছিল এবং তান্ত্রিক মাটিতে লুটিয়ে পড়ে। তান্ত্রিক প্রচন্ড যন্ত্রণা নিয়ে হাত দিয়ে গলা চেপে ধরে এবং সেই ডাইনি মহিলা হিন্দি ভাষায় তখন বলতে থাকে যে এই তান্ত্রিকই তাকে বশ করতে চেয়েছিল, কিন্তু তার মৃত্যুদূত এসেছে তাকে মারার জন্য। এবং তান্ত্রিকের রক্তের যে ব্যাপারটা সেটা হচ্ছে সে বলছে যে তান্ত্রিককে সে দেখে নেবে, এরকম টাইপের কিছু কথাবার্তা সে তান্ত্রিককে বলে এবং সেখানে সে ধমকাতে থাকে এবং সে বলে যে কোনোভাবেই সে তার ডাকিনী দেবীকে হারাতে পারবে না। ডাইনি এই কথা বলে অট্ট হাসি দিয়ে নিজের বিজয় জানান দিতে থাকে আর সেই সময় সেখানে জ্বলতে থাকা লাইটগুলো সব একসাথে নিভে যায়। অন্ধকারে সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। ভোরের আলো ফুটলে সকলে লক্ষ্য করে এলাকাবাসীর 3টি মেয়ে গায়েব। তাদের সম্ভাব্য সব জায়গায় খোঁজার পরেও পাওয়া যাচ্ছিল না। সেদিন ছিল অমাবস্যার রাত। সেই রাতেও সকলে দল বেঁধে মেয়েদের খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাদের পাওয়া যায়নি। হারানো মেয়েদের বাবা মা পাগলের মতো কান্নাকাটি করতে থাকে আর মেয়েদের খুঁজতে থাকে, কিন্তু তারা ব্যর্থ হন। পরের দিন সকালবেলা সেই মেয়ে 3টির মধ্যে একজনের গলাকাটা রক্তশূন্য লাশ একটি গাছে ঝুলতে দেখা যায়। এবার লাশটি অনেকটা অন্যরকম ছিল। লাশের মুখে কোনো দাঁত ছিল না আর হাতের অনামিকা আঙুল কাটা ছিল। লাশের বুকে অনেক আঁচড়ের দাগ ছিল, যা কোনো বন্য পশুর দ্বারাই সম্ভব। এলাকাবাসী এই দৃশ্য দেখে ভয়ে বাকরুদ্ধ হয়ে যায় আর বাকি 2 মেয়ের বাবা মা কান্নায় ভেঙে পড়েন। এর পরের অমাবস্যায় বাকি 2 মেয়ের লাশ পাওয়া যায়, কিন্তু এবারে লাশের অর্ধেক অংশ পাওয়া যায়। লাশের বুকের নিচ থেকে বাকি অংশ ছিল না। দেখে মনে হচ্ছিল লাশের গলার চামড়া ছিঁড়ে রক্তপান করেছে সেই ডাইনি। এলাকার মানুষ সব দেখে এর বিহিত করার কথা ভাবতে থাকে। তারা সকলে বড় কোনো তান্ত্রিকের খোঁজ করতে থাকে, কিন্তু তারা যাকেই এই সমস্যার কথা বলে সবাই ভয়ে ও আতঙ্কে আর যোগাযোগ না করার অনুরোধ করতে থাকে। অঘরী তান্ত্রিকের মতো শক্তিশালী তান্ত্রিক সেখানে হার মেনেছে। সেখানে তারা নিজেদেরকে ছোট শিশুর সমতুল্য মনে করে। সাহায্য করা থেকে তারা পিছিয়ে যায়। কোনো উপায় না দেখে এলাকাবাসী পুলিশকে জানায় আর পুলিশ এসে সেই মহিলার খোঁজ করতে থাকে, কিন্তু তাকে কিছুতেই পাওয়া যায় না। অবশেষে অনেক চেষ্টার পর পুলিশ তাকে খুঁজে পায় একটি নিষ্পাপ প্রাণ কেড়ে নেয়ার আগ মুহূর্তে। পুলিশ তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এলাকাবাসীর সহায়তায় পুলিশ সেই মহিলার লাশ আগুনে পুড়িয়ে ফেলে। এরপর সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু আসল তাণ্ডব শুরু হয় এরপর থেকে। সেই ডাইনিকে আবারও কিছুদিন পর অনেকেই দেখতে থাকে। প্রথমে মনের ভুল ভাবলেও পরে যে পুলিশ তাকে গুলি করেছিল সেই পুলিশের বিকৃত লাশ দেখে সবাই বুঝতে পারে তারা ভুল দেখেনি। পুলিশের লাশের গলা মাথা থেকে আলাদা করা ছিল আর তার চোখ ছিল না। তার ডান হাত ছিল অর্ধেক মিসিং। এবারে এলাকাবাসী মারাত্মক ভয় পেয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝে পাচ্ছিল না। এভাবে আস্তে আস্তে সেই এলাকায় এক মৃত্যুপুরীতে রূপ নেয়। এলাকার মানুষ প্রায় সব সময় সেই ডাইনিকে একটি লাঠি ভর করে বিকৃত হাসি দিতে দেখে। যারা তাকে দেখে তাদের ভাষ্যমতে ডাইনির চোখের কোটরে চোখ আছে কিনা বোঝা যাচ্ছিল না। তার দাঁতগুলো ছিল কালো এবং দাঁতগুলো খুব ভয়ঙ্কর। মাথার ওপরে বটগাছের মতো ঝাঁকড়া চুল, কুণ্ডুলি পাকিয়ে আছে। সব দেখার পর এলাকার মানুষ প্রায় হাল ছেড়ে দিয়েছিল। তখন তারা শেষ চেষ্টা হিসেবে সেই অঘরীদের সর্দারের কাছে যায় সাহায্যের জন্য। অঘরী সর্দার তাকে অনেক টাকা আর 11টি মৃত কঙ্কাল দিতে হবে বলে জানিয়ে দেয়। এলাকাবাসীতে রাজি না হলে অঘরী শেষে 3টি কঙ্কাল আর কিছু টাকার বিনিময়ে রাজি হয়। অঘরী সর্দার তার সাথে আরো 25 জন অঘরী শিষ্য এনে সেই ডাইনির কুটিরের পাশে বসে যজ্ঞ আর মন্ত্রপাঠ করতে থাকে। এলাকাবাসীর মধ্যে কয়েকজন সেখানে ছিল আর এক সময় তারা লক্ষ্য করে চারিদিকে গাছপালা সব ভেঙে যাচ্ছে আর প্রচন্ড চিৎকারের মাধ্যমে সেই ডাইনির আবির্ভাব ঘটে। অঘরীর সর্দারকে দেখে ডাইনির আগে গজগজ করতে থাকে। সর্দার তাকে জিজ্ঞাসা করে তাকে মেরে ফেলার পরেও সে কিভাবে
ফিরে আসলো এবং সে তখন জানায় যে সে 2.5 যুগ ধরে ডাকিনী সাধনা করছে এবং এখন পর্যন্ত সে 111টি বলি দিয়েছে এবং তার ওপরে নাকি তার সেই ডাকিনী দেবী সন্তুষ্ট হয়েই তাকে এই ক্ষমতা দিয়েছে, তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। এবং সে আবারও বলে যে যে সর্দার এখানে আছে সেই সর্দারকে তাকে কোনোভাবেই দমন করা সম্ভব না। ডাকিনীর কথা শুনে অঘরীরা কিছুটা ভয় পায়, আবার মন্ত্র পড়তে শুরু করে। ডাইনি প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে উঠে আর পাগলের মতো অঘরীদের কাছে গিয়ে তাদেরকে আঁচড় কাটতে চেষ্টা করেন। এমন সময় তান্ত্রিক তার কাছে এক পুটলিতে থাকা কিছু মাটি ডাইনির দিকে ছুঁড়ে মারতেই ডাইনি প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করতে করতে আস্তে আস্তে ধোঁয়ায় পরিণত হয়ে যায় এবং সেই পুটলির মধ্যে ঢুকে পড়ে। অঘরী তখন বলে, এই ডাইনিকে বন্দী করা সম্ভব হয়েছে আমার শিষ্যদের জীবনের বিনিময়ে, কিন্তু একে মারা সম্ভব নয়। একে এই কুটিরে আটকে রাখবো, এই কুটিরে কেউ যেন প্রবেশ না করে। এই কুটিরের চারপাশে আমি গোল নকশা এঁকে দিচ্ছি, কেউ যেন এই নকশা পার না করে। আর যদি কেউ ভুলে তা পার করে তাহলে আমার কাছে থাকা এই শুকনো মাটি আর নকশার ওপর ছিটিয়ে দিতে হবে। এই মাটি আপনাদেরই দেওয়া সেই 3 কঙ্কালের হাড় মিশ্রিত। ডাইনি যে পুটলিতে বন্দি আছে তা আমি এই কুটিরে রেখে যাচ্ছি, আর কুটিরের দরজা আর জানালার মন্ত্র পড়ে সুতা দিয়ে বেঁধে যাচ্ছি, কেউ যেন তা না খোলে। আর এই মেঝেতে মন্ত্রটি লিখে রেখে যাচ্ছি, কেউ যেন এইগুলো নষ্ট না করে। এভাবেই তান্ত্রিক কিছু বাড়তি সুতা আর হাড় মিশ্রিত মাটি দিয়ে চলে যায়। যাবার আগে সে এলাকাবাসীকে 2টি বড় কাগজে কিছু কথা লিখে দিয়ে এই কাগজটি সেই ঘরের উঠোনে আর একটি কাগজ ঘরের ভেতরে রেখে যেতে বলে। প্রথম কাগজে লেখা ছিল, ডাইনি কুটিরে বন্দি, নকশার ভেতরে না দিয়ে পা, প্রস্থান করো জলদি। দ্বিতীয় কাগজে লেখা ছিল, ভুল করিয়া গিয়াছো ঢুকিয়া, আমার মন্ত্র করিয়া পাঠ, বাঁধিয়া সুতা পার করো চৌকাঠ। এলাকাবাসী তান্ত্রিকের কথা মতো কাজ করে আর কাগজ লাগিয়ে চলে আসে। এর কিছুদিন পর শহর থেকে এক লোক জমি কিনতে সেই অ্যাসাইলামের এলাকায় আসে আর জমি পরিদর্শন করতে করতে সেই কুটিরের কাছে পৌঁছায়। প্রথম ধাপ পার করার পর দ্বিতীয় ধাপ পার করে সে দেখে ঘরের ভেতর সম্পূর্ণ অন্ধকার আর একটা কাগজে জল করে জ্বলছে তান্ত্রিকের লেখাগুলি। সেই অন্ধকার ঘরে একটি আগুনের গোলা দেখে ভয়ে কাগজে লেখা মতো কাজ না করে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। পরের দিন সকালে তান্ত্রিকের 2জন শিষ্য অ্যাসাইলাম এলাকায় আসে। তাদের মধ্যে একজন কয়েকজন এলাকাবাসীকে সাথে নিয়ে যায়, তারা যারা তান্ত্রিকের সাথে সেই রাতে ছিল, যে রাতে সেই ডাইনিকে বন্দী করা হয়। আর একজন সেই কুটিরে যায়। এলাকাবাসী গিয়ে দেখে তান্ত্রিক মরে পড়ে আছে আর তার গলায় আঁচড় দেয়া। তান্ত্রিকের এক শিষ্য বলে, কাল রাতে তান্ত্রিকের সর্দারের চিৎকারে তাদের সকলের ঘুম ভাঙে। তারা ছুটে এসে দেখে তান্ত্রিক গলায় হাত দিয়ে মরে পড়ে আছে। আর তান্ত্রিকের ঘরের বাইরে কিছুটা দূরেই এক বুড়ি দাঁড়িয়ে বিকৃত হাসি হাসছে। তার হাতে একটি লাঠি আর দাঁতগুলো বেশ ভয়াবহ রকমের এবং সে বুঝতে পারে এটি সেই ডাইনি। তাই দ্রুত এলাকাবাসীকে নিয়ে চলে আসে এবং একজন সেই কুটিরে সব ঠিক আছে কিনা দেখার জন্য যায়। শিশুটি কুটিরে গিয়েছিল, সে ফিরে এলে কুটিরের দরজা সুতা খোলা ছিল, যার জন্য এই ডাইনি বের হতে পেরেছে, কিন্তু পুটলি খোলা হয়নি জন্য সে একেবারে মুক্ত হতে পারেনি। শিষ্য সেখানে গিয়ে নিয়মত মন্ত্র পড়ে সুতা বেঁধে হাড় মিশ্রিত মাটি নকশার ওপরে ছিটিয়ে দিয়ে চলে আসে। তারপর বারবার সাবধান করে দেয় সেখানে যেন আর কাউকেই ঢুকতে দেয়া না হয়। পরে এলাকাবাসী সেই কুটির ঘিরে কাঁটা তারের একটি বেড়া বানিয়ে দেয় আর কেউ যেন সেখানে ঢুকতে না পারে। এরপর আর কখনো সেই বুড়িকে দেখা গিয়েছে বলে কেউ শোনেনি। এই ছিল ঘটনা। চলে যাচ্ছি পরের ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন শুভ ভাই মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার কোন একটি গ্রাম থেকে। এই শুভ ভাই ছোটবেলা থেকেই উনি ওনার নানুর বাসায় বেড়ে উঠেছেন। ওনার শিশুকাল শৈশবকাল সব নানুর বাড়িতে বেড়ে ওঠা। আর ওনার নানুর বাড়িটা টঙ্গিবাড়ি উপজেলারই কোনো একটা গ্রামে। আর এই গ্রামটা একদম প্রত্যন্ত গ্রাম, ওইটা বিলের মাঝে তার নানুদের বাড়ি ওই গ্রামের। আর এই বাড়িটার চারপাশে বিল হওয়াতে বর্ষার মৌসুমে এই বাড়িটা একদম চারপাশ পানিতে থই থই হয়ে যায়। তো কি হয়, বর্ষার মৌসুমে মানুষ কিন্তু অনেক রকমের জাল দিয়ে মাছ শিকার করে। দেখা গেছে কেউ ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করে, আবার কেউ কচুরির ডগায় বড়শি বেঁধে মাছ শিকার করে। সারা রাত বড়শি পেতে রাখে, সারাদিন পেতে রাখে, তারপর একটা নির্দিষ্ট সময় ওইগুলা উঠিয়ে নিয়ে যায়। তো এমনই একটা বর্ষার মৌসুমে এই শুভ ভাইয়ের সাথে ঘটনাটি ঘটে। উনিও ওই বিলের মাঝে জাল পেতে রেখেছিলেন। আর এই কারেন্ট জাল
মূলত উনি কারেন্ট জাল পেতে রেখেছিলেন। আর এই কারেন্ট জাল কিন্তু আপনারা অনেকেই জেনে থাকবেন, কিছুক্ষণ পরে পরে গিয়েই এই জালগুলা দেখে আসতে হয়। কারণ হলো এই জালগুলাতে যে মাছগুলা আটকা পড়ে, এই মাছগুলা কিন্তু পানির নিচে ডুবে থাকার কারণে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর সেই কারণে একটু পরে পরে গিয়ে দেখে আসতে হয়, যেগুলা মাছ আটকা পড়ে ওই জালে ওই মাছগুলা নিয়ে আসতে হয়। তো উনি সারাদিন এই জালগুলা চেক করছেন। এখন সন্ধ্যার পরে তো জাল চেক করা যাবে না, তো উনি কি করেন, ওই দিনকে বিকালবেলা একটা নৌকা নিয়ে উনি বিলে চলে যান। সময়টা সন্ধ্যার কিছুক্ষণ আগে, দেখা গেছে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে। তো উনি নৌকা নিয়ে যাচ্ছেন বিলের মাঝে, একটা সময় উনি ওনার জালের কাছে পৌঁছে যান। জাল দেখে ওই দিন দেখলেন ভালোই মাছ পেয়েছে। তো মাছ উনি উত্তোলন করলেন জাল থেকে। মাছ উত্তোলন করে যখন ফিরবেন বাড়ির দিকে, তখন উনি একটা শব্দ পেলেন। হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা ডাক দিলে যেরকম শব্দ হয়, বিশেষ করে হাঁসের বাচ্চার, উনি একটা হাঁসের বাচ্চা শব্দ পেলেন। তো ওই শব্দটা আসতেছিল, উনি লক্ষ্য করলেন যে এই রাস্তার পাশেই, মানে নৌকা দিয়ে যে দিক দিয়ে আসবে, এই রাস্তার পাশেই একটা কচুরির ভেলা ছিল। কচুরির ভেলা, অনেকগুলা কচুরি ওই জায়গাতে একসাথে জড়ো করে ওই ভেলাটা তৈরি হয়, ওইখানে গাছ লাগায় দেয় ওই কৃষকেরা গ্রামের, ওইখানে লাউ গাছ, কুমড়ো গাছ। তো যাই হোক, ওই দিক থেকে ওই শব্দটা ভেসে আসছিল। তো এই শব্দটা উনি লক্ষ্য করে ওই দিকে যেতে থাকেন। কিছুটা দূর যাওয়ার পরেই উনি ভালো করে লক্ষ্য করে দেখেন কি, যে এই কচুরির ভেলার উপর থেকেই একটা হাঁস অনেকগুলা বাচ্চা নিয়ে বসে আছে, আর শব্দগুলা ওই ভেলা থেকে আসতেছে। ওনার মনে তো দুষ্টু বুদ্ধি উকি দিল। উনি চিন্তা করলো, যে করে হোক এইখান থেকে হয় হাঁস, নাই তো হাঁসের বাচ্চা ধরতেই হবে। এই দিক দিয়ে কিন্তু সন্ধ্যা নেমে আসছে, মাগরিবের আজানও ইতিমধ্যে হয়ে গেছে। কিন্তু মাগরিবের আজান হলেও চারপাশ এখনো অন্ধকার নেমে আসেনি পুরোপুরি, মোটামুটি আলো আছে। তো এই আলোতেই কিন্তু উনি দেখছেন। তো যখন উনি নৌকাটা নিয়ে ওই কচুরির ভেলার সামনে যায়, তখন লক্ষ্য করে যে এই হাঁসগুলা কচুরির ভেলা থেকে নেমে একটা ধনসা ক্ষেত আছে, ওই ধনসা ক্ষেতের মধ্যে চলে যেতে নিছে আর কি। ধনসা ক্ষেত হলো, ধনসা ক্ষেত একটা জ্বালানি, যা বর্ষার মৌসুমে হয়, আর শুকনার মৌসুমে ওইগুলা জ্বালানি হিসাবে ব্যবহার করে। যাই হোক, এটার আর কি নাম আমি জানি না, ধনসাই বলি আমরা আঞ্চলিকভাবে। তো উনি ভাবলেন, হাঁসগুলা যদি ধনসা ক্ষেতের মধ্যে চলে যায়, তাহলে তো উনি এই হাঁসগুলাকে ধরতে পারবেন না। তো কি করা যায়, উনি একটু দূরে সরে আসলেন। তখন আবার হাঁসগুলো আস্তে আস্তে ওই ভিটার উপরে চলে আসলো। তখন উনি একটা শয়তানি বুদ্ধি খেললেন। উনি চিন্তা করলেন যে উনি পানিতে নেমে যাবেন। পানিতে নেমে, যেহেতু এখানে বেশি পানি ছিল না, অল্প পানি, হয়তোবা ওনার বুক পর্যন্ত পানি ছিল, এই জন্য উনি চিন্তা করছেন এখানে নেমে আস্তে আস্তে ওইখানে যাবেন। তো যে ভাবা সেই কাজ, উনি চলে গেলেন ওইখানে। চলে যাওয়ার পর এইদিকে কিন্তু মানে একদম আলো আধারি হয়ে গেছে। এখন আলোর পরিমাণ একদম কম হয়ে গেছে, অন্ধকার নেমে আসছে একদম। এই জন্য হাঁসগুলা ওনাকে আর লক্ষ্য করতে পারলেন না। উনি কি করলেন, ডুব দিয়ে ওইখানে গিয়ে আস্তে করে উঠে হাঁসগুলাকে একটা ধাওয়া দিলেন। ওই ধাওয়াতে ওই হাঁসগুলার থেকে 3-4টা বাচ্চা উনি ধরতে সক্ষম হলেন। তো উনি 3-4টা বাচ্চা যখন ধরতে পারলেন, উনি বললেন, যাজ্ঞা, বড় হাঁস যেহেতু ধরতে পারে নাই, বাচ্চাগুলো নিয়ে যাই, এগুলারই পালমু, পাইলা বড় করবো। এই চিন্তা করে উনি বেশ খুশি হলেন। খুশি মনে উনি নৌকায় ফিরে আসলেন। নৌকায় ফিরে আসতে আসতে তখন একদম অন্ধকার নেমে আসছে। তারপরও অন্ধকার হলেও চারপাশ বোঝা যাচ্ছে। তো উনি নৌকা নিয়ে আগাতে থাকলেন। কিছুটা পথ আগিয়েছে, দেখা গেছে ওইখান থেকে বাড়ি প্রায় 40 মিটার হবে, 40 মিটার দূরত্ব, 50 মিটার এরকম দূরত্বে আছেন। আর ওই জায়গাটা কিন্তু বাড়ির পিছনের দিক। আসলে এই বিলটা হলো বাড়ির পিছনের দিকে, আর পিছনের দিকটা হলো পশ্চিম দিক, আর বাড়ির দক্ষিণ দিক দিয়ে গিয়ে পূর্ব দিকে ওই ওনাদের নানাদের বাড়ি আর কি। তো এইভাবে যেতে হবে। তো বাড়ির পিছনের দিকের দূরত্ব ওনার থেকে প্রায় 40-50 মিটার দূরত্ব আর কি। তো ওই জায়গাটা আবার এমনি তো ভয়ঙ্কর,
ওই জায়গাটা নিয়ে অনেক কথা আছে। তো যাই হোক, উনি নৌকা নিয়ে আস্তে আস্তে একটা ব্যাপার লক্ষ্য করলেন। হঠাৎ